আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের 12 নম্বর অধ্যায়ের টাইপ 3 বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা টাইপ 3 নাম রেখেছি পারিবারিক বাজেটের নমুনা এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এখানে আমরা 35 থেকে 52 সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমরা প্রশ্নগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে আমরা প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য এখানে তারকা চিহ্ন ব্যবহার করেছি এবং আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা কালো কালি এবং লাল কালি দুই ধরনের কালি ব্যবহার করেছি। দেখো, আমাদের 35 নম্বর প্রশ্নে বলেছে পারিবারিক তহবিল আর্থিক বিবরণীতে কি হিসাবে দেখানো হয়। পারিবারিক তহবিল মানে হচ্ছে বিগত বছরের বা বিগত মাসের বা বিগত হিসাবকালের যেই উদ্ধৃত্যটা আমার এই বছরে চলে আসে, সেটাকে আমরা বলি হচ্ছে পারিবারিক তহবিল। অর্থাৎ বিগত বছরে এমন কিছু টাকা ছিল যেটা আমি খরচ করতে পারি নাই, এমন কিছু সম্পদ ছিল যেটা আমার ব্যয় হয়ে যায় নাই, সেটাকে আমরা বলছি পারিবারিক তহবিল। এবং যখন আমি আর্থিক বিবরণী, একটা পরিবারের আর্থিক বিবরণী তৈরি করি, তখন সেই পারিবারিক তহবিলটাকে আমরা দায় হিসাবে বিবেচনা করি, আমরা দায় হিসেবে লিপিবদ্ধ করি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে 36 নম্বর প্রশ্নে বলা আছে পারিবারিক আর্থিক বিবরণী কয়টি পর্যায়ে প্রস্তুত করা হয়। পারিবারিক আর্থিক বিবরণী এটা প্রস্তুত করা হয় 3টি পর্যায়ে। কয়টি পর্যায়ে ভাইয়া? 3টি পর্যায়ে প্রস্তুত করা হয়। আচ্ছা, পরিবারের আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় কোনটি? দেখো, আমার বিবরণী হচ্ছে মোটা দাগে বলা যায় দুইটা। একটা হচ্ছে আমার আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় বিবরণী, একটা হচ্ছে আয় ব্যয় বিবরণী, আর আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক আর্থিক অবস্থার বিবরণী। তো আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ হয় শুধুমাত্র আমার আয় এবং ব্যয়বাচক লেনদেনগুলো। আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ হয় শুধুমাত্র আমার পরিবারের জন্য যেটা আয়, আমার পরিবারের জন্য যেটা ব্যয়, ওই ধরনের লেনদেনগুলো। তাহলে এই জায়গায় দেখো, আমার শুধুমাত্র বেতন, এটা হচ্ছে আমার ব্যয়বাচক একটা লেনদেন। ডিপিএস এ জমা, এটা আমার জন্য একটা সম্পদ। ঋণ পরিশোধ, এটা আমার জন্য একটা প্রদান। গহনা বিক্রয়, এটা আমার জন্য একটা প্রাপ্তি। দুইটাই আমার মূলধন জাতীয়। তাহলে এই ব্যয়টাই শুধুমাত্র হচ্ছে কি আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, এবং এটাই আমার পরিবারের আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এরপরের লেনদেনটা আমরা এরপরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার 38 বলা আছে পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ কোনটি? পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে আয় ব্যয় বিবরণী প্রস্তুত করা বা আয় ব্যয় বিবরণী তৈরি করা। আচ্ছা, 39 বলেছে পারিবারিক তহবিলের সাথে কোনটি যোগ করতে হয়। দেখো, পারিবারিক তহবিলের সাথে যদি আমার ওই বছরেই ব্যয়ের অতিরিক্ত আমি আয় করতে পারি, অর্থাৎ ব্যয়ের পরিমাণ কম, আয়ের পরিমাণ বেশি, এটাকে আমরা বলি ব্যয়াতিরিক্ত আয়। এটাকে কি বলি? ব্যয়ের অতিরিক্ত আয়। ব্যয়ের অতিরিক্ত আয়, যেটাকে আমি কি বলছি? ব্যয়াতিরিক্ত আয়। কি বলছি? ব্যয়াতিরিক্ত আয়। তাহলে এইটাকে আমরা যোগ করে দিই। তাহলে এই যে দেখো, আমাদের 39-এর উত্তর কি? 39-এর উত্তর হচ্ছে খ। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া 40 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়। পরিবারের জন্য মুনাফা, দেখো, গৃহ নির্মাণ ব্যয় বা গৃহ নির্মাণের যে খরচ, এটা হচ্ছে আমার একটা পরিবারের জন্য মূলধন জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয় ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়। তো শিক্ষা ব্যয়, সম্পদের রক্ষণাবেক্ষণ ব্যয়, এগুলা হচ্ছে আমার জন্য এইগুলা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয় ভাইয়া? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে উত্তর কি 2 ও 3? 2 ও 3 কই আছে ভাইয়া? 2 ও 3 আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। আচ্ছা, চলে যাব হচ্ছে 41 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া দেখি। নিচে কোনটি পারিবারিক মুনাফা জাতীয় ব্যয়? পারিবারিক মুনাফা জাতীয় ব্যয় শিক্ষা খাতে ব্যয়। দেখো, গৃহ নির্মাণ, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। মনে রাখবা, প্রতিষ্ঠান যদি সম্পত্তি কেনার জন্য কোনো টাকা খরচ করে ফেলে, সেটা হচ্ছে আমার পরিবারের জন্য মূলধন জাতীয় ব্যয়। তা আমি একটা বাড়ি বানাইছি, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। আমি একটা সাইকেল কিনছি, এটা আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়। আমি টেলিভিশন ক্রয় করছি, এটাও আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয়।
কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয় কোনটা? বাড়িঘর নির্মাণ করা, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এরপরে ভাইয়া ৪২ নম্বর প্রশ্নে কি বলা আছে? পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতের ধাপ কোনটি? একটা পরিবারে যে আর্থিক বিবরণী তৈরি করা হয় সেটা ধাপ হচ্ছে আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ ২ ও ৩ হচ্ছে আমাদের উত্তর, গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে ৪৩ নাম্বার প্রশ্নে। দেখি প্রশ্ন নাম্বার ৪৩ এ কি বলেছে। ৪৩ নম্বর প্রশ্ন বলা আছে পারিবারিক তহবিল আর্থিক অবস্থার বিবরণীতে কি হিসাবে দেখানো হয়? কিছুক্ষণ আগে আমরা এটা আলোচনা করেছি, এটাকে দায় হিসাবে দেখানো হয়। ৪৪ এ বলেছে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাবটি থাকে না? পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাবটি থাকে না? সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। কোনটি থাকে না? প্রারম্ভিক মূলধন। পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোনটি ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত হবে? খাদ্য সামগ্রী ক্রয়, খবরের কাগজ ক্রয়, মোবাইল ফোন ক্রয়, তারপরে হচ্ছে আমাদেরকে কি বলেছে? আচ্ছা, একটা মিনিট একটু উপরে উঠায় দেই। হ্যাঁ, কি বলা আছে দেখো, বলা আছে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণীতে নিচের কোন ব্যয়টি অন্তর্ভুক্ত হবে? কোন বিবরণীতে? আর্থিক বিবরণীতে। আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত হয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেনগুলো। কোন লেনদেনগুলো ভাইয়া? মূলধন জাতীয় লেনদেনগুলো। মূলধন জাতীয় লেনদেন কি কি দেখো? মোবাইল ফোন মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে আমার জন্য সম্পদ। মূলধন জাতীয় ব্যয় মানে কি? মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে আমার জন্য এগুলো সম্পত্তি। এগুলো আমার জন্য কি ভাইয়া? সম্পত্তি, তাই না? তাহলে এই যে মূলধন জাতীয় ব্যয় যদি আমার জন্য সম্পদ হয়, খাদ্য সামগ্রী ক্রয় এটা আমার জন্য শুধুমাত্র একটা ব্যয়। খবরের কাগজ ক্রয় এটা আমার জন্য শুধুমাত্র ব্যয়। জামা কাপড় ক্রয় এটা আমার প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র ব্যয়। মোবাইল ফোন ক্রয় এটা হচ্ছে আমার জন্য একটা মূলধন জাতীয় ব্যয় বা এটা আমার জন্য একটা সম্পদ এবং এটাই আমার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, পারিবারিক আর্থিক বিবরণীতে কোন হিসাবটি থাকে না? পারিবারিক আর্থিক বিবরণীতে আমাদের প্রারম্ভিক মূলধন এই জিনিসটা থাকে না। এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার ৪৭, কোনটি পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে? কোনটি পারিবারিক আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে? আয় ব্যয় বিবরণীতে খেয়াল করো, আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে কি কি? আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় আয় সমূহ এবং ব্যয় সমূহ। মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় সমূহ। খেয়াল করে দেখো, গয়না ক্রয় এটা আমার জন্য একটা সম্পদ, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে। কম্পিউটার ক্রয় এটা আমার জন্য একটা সম্পদ, এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির পাশে। ব্যাংকে জমা একটা সম্পদ, এটাও যাবে কি আমার আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তি পাশে। আপ্যায়ন এটা আমার জন্য একটা ব্যয়, এটা আমার জন্য একটা খরচ, এটা আমার যাবে হচ্ছে আয় ব্যয় বিবরণীর ব্যয়ের পাশে। তাহলে আমাকে প্রশ্নে জিজ্ঞাসা করছিল আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে কোনটা? ভাইয়া আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে কোনটা? ঘ নাম্বারটা, আপ্যায়ন খরচ, এটা আমার আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, ৪৮ কি বলা আছে? বলা আছে পরিবারের স্থায়ী সম্পদ কোনটি? একটা পরিবারের জন্য তৈজসপত্র। তৈজসপত্র মানে কি জানো? তৈজসপত্র মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান মধ্যিখানে একটা পরিবারের থালা বাসন। থালা বাসন মানে কি জানো? এই তৈজসপত্র মানে হচ্ছে একটা পরিবারের থালা বাসন। থালা বাসন বলতে কোন সম্পত্তিগুলোকে বোঝানো হচ্ছে? ওই যে আমাদের মায়েরা শোকেসের মধ্যে কিছু কাচের জিনিস সাজায় রাখে। ছোটবেলা থেকে দেখতেছি ওই জিনিসগুলো সাজানোই আছে। যদি বলি, বলবে কি যে মেহমান আসলে এগুলো নামাবো। কত মেহমান আসলো, কত মেহমান চলে গেল, ওই শোকেসের জিনিস শোকেসেই আছে। ওইটা ওই জায়গা থেকে আর নামে নাই কখনো। ওইটা ওই জায়গা থেকে এখনো বের হয়নি। স্পেশালি আমার বাসায় একটা বাটি আছে, এরকম ৪ কোণা একটা বাটি আছে। দেখতে খুব সুন্দর। এখনকার দিনে তো মার্বেলের বাটিগুলো খুব এভেইলেবল। তো আগের দিনে তো এটা খুব এভেইলেবল ছিল না।
তো এই বাটিটারে আমি আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাসায় দেখি এই বাটিটা আছে। ৪ কোনা ইচে একটা বাটি। আমার জীবনে অনেক শখ। ওই বাটিটা একদিন আমাকে তরকারি সার্ভ করে দিবে। আমি ওই জায়গা থেকে তরকারি নিয়ে খাবো। বা ওই বাটির মধ্যে আমি একদিন ভাত খাবো বা কিছু একটা খাবো। অন্তত হাত ধুয়ে আমি পানিটা ওই বাটির মধ্যে ফেলতে চাই। কিন্তু ওই বাটিটা এখন পর্যন্ত কোনোদিনও আমাদের শোকেস থেকে নামছে বলে আমি দেখি নাই। আমার নজরে কখনো পড়ে নাই। তো ওই যে আমাদের যে অধরা যেই জিনিসগুলো, থালা বাসনগুলো রয়ে গেছে, ওইগুলো হচ্ছে তৈজসপত্র। এটা একটা পরিবারের জন্য সম্পদ। এটা একটা পরিবারের জন্য কি? সম্পদ। আচ্ছা, ৪৯ নম্বর প্রশ্নে কি বলা আছে? আমরা কিভাবে অল্প আয়ে ভালো জীবনযাপন করতে পারি? অর্থাৎ আমাদের আয়ের পরিমাণটা কম থাকবে। এই অল্প আয় দিয়েও আমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবো যদি আমরা হিসাব করে খরচ করি। হিসাব করে তখনই খরচ করব যখন আমি বাজেট প্রণয়ন করতে পারি। যখন আমি কি করতে পারি ভাইয়া? বাজেট প্রণয়ন করতে পারি। আচ্ছা, এরপরে ভাইয়া আমরা চলে যাই ৫০ নাম্বার লেনদেনে। কি বলা আছে ভাইয়া? বলা আছে প্রাপ্তি প্রদান হিসাবে নিচের কোন দফাটি অন্তর্ভুক্ত হয়? প্রাপ্তি প্রদান হিসাবে নিচের কোন দফাটি? প্রাপ্তি মানে টাকা পাইছি, প্রদান মানে টাকা দিয়ে দিছি। এই যে টাকা আসছে, টাকা চলে গেছে, ওইটা প্রাপ্তি প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হবে। দেখো, প্রাপ্য মানে এটা এখনো পাই নাই, ভবিষ্যতে পাবো। তাহলে এটা প্রাপ্তি প্রদানে আসার কোনো সুযোগ নাই। বকেয়া মানে এখানে পাইও নাই, দেইও নাই, তাহলে এটা এখানে আসবে না। অবচয় এটা একটা অনগদ লেনদেন এবং অনগদ লেনদেনগুলো প্রাপ্তি প্রদানে আসে না। প্রাপ্তি প্রদান মানে হয় আমি টাকা পাইছি, নয়তো আমি টাকা দিছি। হয়তোবা আমি টাকা পাইছি, নয়তোবা আমি টাকাটা দিয়ে দিছি। বোঝা গেছে কথা? তাহলে বাকি থাকে কে? বাকি থাকে শুধু গ, বলাই আছে পরিশোধ। তার মানে আমি টাকা দিয়েছি, তাই না? আমার কাছ থেকে টাকা চলে গেছে, এটা আমার প্রদান পাশে অন্তর্ভুক্ত হবে। তাহলে ভাইয়া প্রাপ্তি প্রদান হিসাবে অন্তর্ভুক্ত হবে কোনটা? গ নাম্বারটা, বিগত বছরের ভাড়া পরিশোধ। ওকে। ৫১ নম্বর প্রশ্ন, আয়ের চেয়ে যদি ব্যয় বেশি হয় তবে কোনটি ঘটে? আয়ের চাইতে ব্যয়ের পরিমাণ বেশি, অর্থাৎ আয় কম, ব্যয় বেশি। আয় কম, ব্যয় বেশি। এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটা হচ্ছে আমার জন্য ঘাটতি। মানে আমার আয় যত টাকা হইছে তার চাইতে বেশি টাকা আমি ব্যয় করে ফেলছি, তাই না? তো এটা আমার জন্য একটা ঘাটতি। এটা আমার জন্য আয়ের অতিরিক্ত ব্যয়। আয়ের অতিরিক্ত ব্যয়, অর্থাৎ আয়াতিরিক্ত ব্যয়, তাই না? তাহলে এটার উত্তর হচ্ছে খ, আয়াতিরিক্ত ব্যয়। ৫২ নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে পরিবারের অনিয়মিত ব্যয় কোনটি? অর্থাৎ পরিবারের জন্য যেই ব্যয়টা আসলে নিয়মিত হয় না, সেটা হচ্ছে জমি ক্রয়। ভাইয়া, হ্যাঁ, জমি ক্রয়। এই জমি ক্রয়ের জন্য আমাদের পরিবার টাকা ব্যয় করে। প্রতি মাসে কিন্তু করে না। প্রতি বছরে কিন্তু করে না। অনেক বছর পর, পর আমাদের পরিবারগুলো জমি কেনে। তো জমি কেনা এটা আমার পরিবারের জন্য অনিয়মিত ব্যয়। বাড়ি ভাড়া প্রতি মাসে দিতে হয়, শিক্ষা ব্যয় প্রতি মাসে হয়, আপ্যায়ন ব্যয় দেখা যায় প্রতি সপ্তাহেই হচ্ছে। তাহলে এই জিনিসগুলা কিন্তু আমার জন্য কি? একটা নিয়মিত খরচ। তাহলে অনিয়মিত খরচ কোনটা? জমি ক্রয় করা। এটা হচ্ছে আমাদের জন্য একটা অনিয়মিত খরচ। আমার কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে দেখো, আমরা কিন্তু আমাদের টাইপ 3 তে যতগুলো প্রশ্ন ছিল, ইনশাআল্লাহ আমরা সবগুলো প্রশ্ন খুব ভালোভাবে আলোচনা করে ফেলতে পেরেছি। আমি আশা করব এই আলোচনাটা তোমরা সবাই ভালোভাবে বুঝেছো। তোমাদের এই আলোচনা পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই। আমরা এইভাবেই আমাদের বইয়ের প্রতিটা এমসিকিউ টাইপ আকারে ভাগ করে তোমাদের জন্য আলোচনা করে দিব। আমরা চাই আমাদের ছোট ভাই বোনেরা ভালো ফলাফল করুক। আমাদের ছোট ভাই বোনেরা তাদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করুক। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।